নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোডে আমরা কথা বলছি শুক্র এবং কেতুকে নিয়ে। আপনাদের জীবনে শুক্র কেতুর এই যে প্রভাব জুলাই মাসে আপনারা কিভাবে পাবেন, কোন কোন দিক থেকে পাবেন এবং কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আর কোন দিকে সুযোগটা নিতে হবে। শুক্র আপনাদের কে হয় আর কেতু আপনাদের কে, এই সব কিছু নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি আপনাদের জন্মছকে শুক্রকেতু কোথায় বসে আছে সে তো আপনারা জানেন। আমরা কিছু কিছু ঘরের ফলাফল বলবো। অনেক কুণ্ডলী আমরা দেখেছি, তো এখান থেকেই নিয়ে কিছু কিছু জায়গায় যাব আর কি, সেই ঘরগুলোকে ধরবো আমরা। আমি প্রথম যে প্রশ্নটা তোমার কাছে রাখি, শুক্র এনাদের সাথে কে কি ইত্যাদি ইত্যাদি সবই তুমি রেখো উত্তরটা, কিন্তু পঞ্চমের ঘরের ফলাফলকে বলতে গিয়ে তুমি বাকিটাকে রেখো, কেননা এনাদের বর্তমানে পঞ্চমে এই শুক্রকেতু যোগ তৈরি হয়েছে জুলাই মাসে। তো যাই হোক, তাহলে আলোচনা শুরু হোক। একদম। আমরা শুক্রকেতু যোগ নিয়ে আলোচনা করছি। শুক্রকেতু যোগে প্রথমে দেখতে হবে শুক্র কেতু পরস্পর শত্রু। ওনারা যে জায়গায় বসুন না কেন, ওনারা কিন্তু কোনো সময় শুভ ফল দান করেন না। এবারে হ্যাঁ, কিছু কিছু মানুষ শুভ ফল পেতে পারেন যদি এই শুক্রকেতুর অবস্থানের ডিগ্রিগত দূরত্বটা খুব বেশি থাকে এবং উভয়েই যদি স্বনক্ষত্র পেয়ে যান, সেক্ষেত্রে কিঞ্চিত ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। অন্যথায় কিন্তু অশুভ ফল, ক্ষতিকারক জায়গাটা বেশি তৈরি হয়। শুক্র যেহেতু ভোগ বিলাসী গ্রহ, গাড়ি বাড়ি যানবাহন, টাকা পয়সা আতিশয্য ইত্যাদির কারক গ্রহ, অতএব এইগুলোর ওপর একটা বিরাট প্রভাব ফেলে। প্রেমের ওপর প্রভাব পড়ে, দাম্পত্যের উপর প্রভাব পড়ে, আচ্ছা গুপ্ত রোগ ব্যাধি এর উপর প্রভাব পড়ে, দীর্ঘমেয়াদী রোগ ভোগ হয়, বিশেষ করে যৌন সংক্রান্ত রোগ এতে প্রভাব বিস্তার করে, প্রচুর দীর্ঘায়িত করে, রোগ প্রদান করে, মানুষকে একটা অতিষ্ঠতার মধ্যে নিয়ে আসে। মেষের যে রাশিলগ্ন, মেষ রাশিলগ্ন, এনাদের দুটোই খুব ইম্পর্ট্যান্ট জায়গা শুক্রের, দ্বিতীয় এবং সপ্তম। একদম ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে এবং ধনসম্পত্তি, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গা থেকে। বর্তমানে এই যে পঞ্চমে শুক্রকেতু যোগ হয়েছে, তো এই পঞ্চম থেকে ওনারা এই জুলাই মাসে কি ফল পাবেন, আগে তুমি শুধু সেইটুকু আমাকে এই ব্যবসার নিরিখ থেকে একটু বলো আর সম্পদ সঞ্চয়ের নিরিখ থেকে বলো। দুটো মিল দেখতে পাচ্ছি। প্রথমত মেষ লগ্ন বা রাশি নিয়ে কথা বলছো। মেষ লগ্ন বা রাশিতে তিনটে নক্ষত্র পাওয়া যাবে। একটা হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, অর্থাৎ কেতু, শুক্র, রবি। ঠিক চলে আসো পঞ্চমে যে জায়গায় তৈরি হয়েছে সেখানেও তুমি পাবে। আমি পঞ্চমে তোমাকে একটা জন্মছকে খুঁজে পেয়েছি, এখানে কেতু, শুক্র এবং রবি। আচ্ছা বলি দিলে, মিলটা পেয়েছি বলে আলোচনাটা করছি। হ্যাঁ। এখানেও তুমি পাবে সেই মঘা কেতুর হ্যাঁ। পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি। দেখো, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি আর মঘা। আচ্ছা, শুধু ফল বলো, না বিরক্ত হয়ে যাবে। বুঝো না, বিরক্ত কেন হবে? জানতে হবে, আমাদের এপিসোডে হলে জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। ফল হলে অন্য জায়গায় যান, আমাদের দরকার নেই। এবারে আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ। আমার প্রথম কথা, এখানে যদি অশ্বিনীতে কারুর জন্ম এই মুহূর্তে, তাইলে মঘাতে বসে আছে কে? শুক্র কেতু। এখানে কেতুর প্রভাব প্রচণ্ড হবে। কেতুর প্রভাব প্রচণ্ড হওয়ার জন্য এখানে কি হবে, মানে ঐশ্বর্য ভোগ বিলাস ইত্যাদির জায়গাগুলায় বিফল হবেন উনি, বিফল হবেন। কিন্তু একইভাবে উনি যদি কোনো চিকিৎসার জায়গায় যান, অ্যাকাউন্ট হিসেবের জায়গায় যান, কোনো তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যার জায়গায় থাকেন, বোঝা গেল, সেই জায়গাগুলো থেকে প্রচণ্ড সফলতাও পাবেন। মানে কর্ম করেন আর কি, কর্ম করেন, হ্যাঁ, সফলতা তো কর্ম থেকেই আসে। তাইলে কিন্তু এখানে সফলতা পাবেন। কিন্তু প্রেমে প্রত্যাহত হওয়ার যোগ, বোঝা গেল, প্রেম এখানে ভালো হবে না। আবার সফলতার যে অন্যান্য ক্ষেত্রগুলোতে সফলতায় কিন্তু বাধাগ্রস্ত হবেন। আচ্ছা, এনাদের সন্তানের সাথে বর্তমানে সম্পর্কের জায়গাটা তুমি যদি আমাকে একটু বলো। না, সন্তানের সাথে এখন রবির অবস্থান হচ্ছে চতুর্থে। আমাকে তো সন্তান মানে গোচর দেখে, গোচর দেখে রবি চতুর্থে, না খুব একটা খারাপ দেখছি না, তবে সন্তানের শরীর সম্পর্কে সচেতন থাকতে বলবো। হ্যাঁ। আচ্ছা, এই যে ধরো যাদের জন্মছকে আমি যেমন একটা বের করেছি এখানে, একটু আগেই মিল পাচ্ছিলাম বলে করছিলাম, শুক্রকেতু এবং রবি
মেষ রাশির এনার, তো এনার সরি মেষ লগ্ন এনার, এনার পঞ্চমে তোমার শুক্র কেতু রবি, পঞ্চমে তো শুক্র কেতু আছে, রবি স্বগৃহী হয়ে বসে গেল জন্মছকে। জন্মছকে। যাদের জন্মছকে এটা আছে আপনারা এই ফলাফলটা মিলিয়ে নিন, পাবেন আপনারা। 1989-এ জন্ম এনার, আমরা জুলাইতে 25 সালে এনার প্রেডিকশন করেছি। হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠিত হওয়ার যোগ, যারা প্রতিষ্ঠা পাবেন, বিশেষ করে গুপ্ত সিআইডি সিবিআই বা গুপ্ত কোনো তথ্য সংগ্রহের জায়গা, হ্যাঁ, সরকারি ক্ষেত্রে যারা কাজ টাজ করেন অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু প্রমোশনের ক্ষেত্রগুলোয় অনেকটা আটকে যাওয়ার চান্স দেখতে পাওয়া যাবে ওনাদের ক্ষেত্রে। প্রমোশন আটকাচ্ছে। প্রমোশন আটকাবে, বেশ কিছুটা বাধা দেবে, বা কিছুটা প্রতিষ্ঠার জায়গায় কিছুটা শত্রুতা আসবে। প্রমোশনটা যে হবে না না, ওটা কোনো একজন ব্যক্তির অঙ্গুলি হেলনের জন্য হবে না। আচ্ছা, এই যে কথাটা আমরা বলছি আর কি, এটা পুরোটা আপনাদের সাথে হুবহু কিন্তু মিলবে না। কেন বলছি, কেননা বাকি যে আরও 6টা গ্রহ, মানে ধরুন এখানে 3টে নিয়ে বলছি, বাকি তাহলে আরও 6টা গ্রহ, সেটা কোথায় বসে আছে আপনার জন্মছকে, সেটা দেখে অ্যাকচুয়ালি অ্যাকুরেট কিন্তু আপনাকে বলে দেওয়া যাবে। হ্যাঁ, আরও আমরা এটা গোচরে কি ফল পাবেন বলছি, সারা জীবনের নিরিখে কিন্তু নয়। মানে এই জুলাইতে কি ফল পাবেন সেই জায়গাটা বলা হচ্ছে। আরও একটা জিনিস দেখো, এই জায়গাটা যেহেতু আলোচনায় এসছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু নক্ষত্র মিলটা আছে বলে। হ্যাঁ। রবি মনে করো কেতু মঘাতে বসে গেল, রবি উত্তর ফাল্গুনিতে বসে আছে, পূর্ব ফাল্গুনিতে শুক্র বসে আছে, কোনো কিছু আটকাবে না। যতই আমি বলি রবি শুক্রে দারিদ্র যোগ, কেতু আর এতে বাধা যোগ শুক্র কেতুতে, কিন্তু এই মুহূর্তে আটকাবে না, সব স্বনক্ষত্রে বসে আছে, হ্যাঁ, তখন আটকাবে না। গোচরে যেহেতু স্বনক্ষত্রে হচ্ছে। আচ্ছা, কিন্তু এখন তো শুক্র মঘাতে আছে না, আমি উনার লগ্ন চার্টের কথা বলতে সেখানেই আমি বললাম ব্যাপার। আচ্ছা চলো আমি নেক্সট চলে যাই। দশমে শুক্র কেতু তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের, দশমে তৈরি হচ্ছে শুক্র কেতু, মানে এনার জন্মছকে আছে আর কি। তো যাদেরও দশমে আছে তাহলে তারা কি ফল পাবে সেটা মিলিয়ে নিন। হ্যাঁ, প্রচণ্ড পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে, সহজে কিন্তু পাবেন না। কর্মপ্রাপ্তির কাজ থেকে শুরু করে, কর্মের স্থিতি থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্র কিন্তু খুব একটা সুখদায়ক হবে না এই জায়গায়। এবারে এই জায়গায় হ্যাঁ কিছুটা অর্থমূলক কাজ, মানে এই টাকা পয়সা লেনদেন সংক্রান্ত যেসব কাজ, হ্যাঁ, সেই জায়গায় তিনি যুক্ত হতে পারেন, হওয়ার সম্ভাবনা আছে। অ্যাকাউন্ট তো হ্যাঁ অবশ্যই, ব্যাংকিং সেক্টরে যোগাযোগ, নতুন কোনো ব্যবসা ভিত্তিক কোম্পানির সাথে কাজ করতে পারেন, কিন্তু খুব একটা সাবলীল হবে না। তবে একটু কেমিক্যাল জাতীয় জায়গাটা অনেকটা প্রেফার করবে। বৈদেশিক বাণিজ্যে যারা আছেন, হ্যাঁ অনেকটা প্রেফার করবে, যেহেতু সপ্তমপতি শুক্র তিনি দশমের দ্বিতীয় পতি হয়ে এসছেন, কেতু আছেন এবং শনির ঘর। হ্যাঁ, শনি কেতু খুব একটা খারাপ ফল আসে না, শনি শুক্রে খুব একটা খারাপ ফল আসে না, কথাটা বুঝলে তো? এইখানে যদি একটু শুক্রকেতুর নক্ষত্র দিকটা ঠিক করে নেওয়া হয়, আপাতত কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছে, একটু লিটিগেশন চলছে, একটু শত্রুতা চলছে, একটু প্রমোশনটা আটকে যাচ্ছে, এগুলোকে কিন্তু ঠিক করা যাবে। দ্বাদশে কেতু এবং শুক্র বসে আছে এনার জন্মছকে। ঘটনা হচ্ছে যে দ্বাদশে কেতু দাদা, মানে শুধু কেতু আর শুধু শুক্র, তুমি এটা একটু এখন মাথা থেকে সরাও, আমি নিজে জানার জন্য তোমাকে প্রশ্নটা করছি আর কি। সব তো হ্যাঁ, কোথায় ছিলাম যেন, হ্যাঁ, দ্বাদশে যার শুধু কেতু বসে থাকে, আমি তার জীবনকে যেভাবে দেখছি আর কি, সেই মানুষের জীবনের প্রথম ভাগ তার মেনে নিতে অসুবিধে হয় তাকে। কেননা তাকে সবাই শোনায় আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা, মানে যেন মনে হয় যে 25 বছর বয়সেই গেরুয়া কাপড় টাপড় পরে বা সাদা কাপড় টাপড় পরে সে যেন সন্ন্যাস মার্গে বেরিয়ে যেতে হবে, এইরকম একটা, মানে কোনো জ্যোতিষীর কাছে গেল, সেই জ্যোতিষী তাকে বলছে আপনি আধ্যাত্মিক হয়ে যান ইত্যাদি ইত্যাদি। আমি নিজেও এটা মানতে পারি না, কেননা জীবন একটা প্রসেস, ঠিক আছে ভাই। 10 বছর বয়সে গোঁফ গজায়নি, ঠিক আছে, 10 বছর বয়সে গোঁপটা গজায়নি, 11 বছর বয়সে গোঁপ গজালো, আর 12 বছর বয়সে চুল পেকে গেল, মাথায় টাক পড়ে গেল, এটা তো হয় না। তো জীবন একটা প্রসেস। যার ষষ্ঠে রাহু, তার মানে দ্বাদশে কেতু, তো দ্বাদশে কেতু যখন আছে, আমি মেষ লগ্ন মেষ রাশি নিরিখেই কথা বলছি, তো স্বাভাবিক কারণে তার যে ভাগ্য, তার যে দ্বাদশের অধিপতি বৃহস্পতি, তো তার উপর একটা কিন্তু প্রভাব থাকছে, অবশ্যই থাকে কেতুর, দ্বাদশে কেতু বসে। তো জীবন তাকে ধীরে 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 ভোগ থেকে, মানে প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে তাকে আপনিই নিয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে, মানে জ্যোতিষীদের কাজ হচ্ছে ভাই
তাকে খেতে দে, তাকে ভোগ করতে দাও। কেননা তার ওই যে মানে ষষ্ঠ ঘরে রাহু বসে আছে, সে তো প্রবল পরাক্রমী, কিছু কিছু জায়গায় এঁড়ে হয়ে পড়ে আছে, এর থেকে ভালোবাসা বলতে পারছি না। তো তার তো মানে সাইকোলজিক্যালি যদি তাকে দেখি বা তার ইমোশনালি যদি দেখি, সে একটা কিন্তু ব্যালেন্স নয়। এবার একটা মানুষ ব্যালেন্স নয়, তার মধ্যে চাহিদা, আর তাকে সবাই কেউ দিচ্ছে না বলেই আরো চাহিদা বাড়ছে, দিচ্ছে না বলে চাহিদা বাড়ছে, আরো চাহিদা বাড়ছে, অপ্রাপ্তির চাহিদা বেশি। ঠিক আছে। মানে যেদিন পেট খারাপ হয় সেদিন যদি বাড়িতে মাংস রান্না হয় একটু খারাপ লাগেই আর কি সেদিন। তো এই যে আধ্যাত্মিকতা শুনতে শুনতে না তার মাথা নিজের নষ্ট হয়ে যায়। সে তখন ভাবে, মানে তখন কি হয়, মানে শুনতে শুনতে মনে হয় যে ভাই আধ্যাত্মিকতা মার গুলি আধ্যাত্মিকতাকে। আমি সেই জীবনকে বাছাই করি যেটা বেলাল্লাপনার একদম চূড়ান্ত সীমারেখায় যেন পৌঁছাই। মানে আধ্যাত্মিকতা দেখতে পেলেই যেন 100 হাত দূরে পালাবো আমি। এই জায়গাটা আমি মানতে পারি না। আমার বক্তব্য হয় যে ভাই ঠিক আছে, যার ষষ্ঠে রাহু আছে, দ্বাদশে কেতু আছে, তার এমনিতেই মেন্টাল প্রবলেম আছে, মানে তার নিজের সাথে নিজের লড়াই চলছে অ্যাকচুয়ালি, নিজের সাথে নিজের সমস্যা, নিজের লড়াই চলছে। তাকে একটা সুস্থিরভাবে জীবনে সে যেন ভোগ করতে পারে এবং ধীরে ধীরে কিভাবে সে নিবৃত্তির পথে যাবে তাকে সেটা চিনিয়ে দেওয়া। এবং ফার্স্ট কাজ হচ্ছে তার সাথে তার বন্ধুত্ব করিয়ে দেওয়া। আমি কেন বন্ধুত্ব করাতে বলছি, কেননা মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের যাদের দ্বাদশে শুক্র কেতু আছে, সপ্তম ঘর এবং দ্বিতীয় ঘর, সপ্তম ঘর এবং দ্বিতীয় ঘর, এই দুটো ঘর কিন্তু এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে তুমি কিন্তু সেই সেন্সিটিভ জায়গা থেকেই কিন্তু ওনাদেরকে ফলটা বলো। এক কথায় বলি, ফল ভোগ থেকে প্রথমে ভোগ পাবেন, ভোগে একটা অনীহা তৈরি হবে। কেতুর কাজটা হচ্ছে অনীহা তৈরি করা, অনীহা তৈরি করে তিনি ত্যাগের পথে যাবেন, এটাই হচ্ছে বিষয় এখানকার। যেহেতু তুমি একটা ধার্মিক জায়গা নিয়ে আলোচনা করছো, অন্যান্য ফলও আছে। আমি দাদা পুরো জীবন নিয়ে আলোচনা আচ্ছা, করছি। একটা ছোট্ট কথা বলি। আমি কয়েকদিন আগে দেখলাম ইংল্যান্ড থেকে এক ভদ্রলোক এসছেন বৃন্দাবনে, হরে কৃষ্ণ নাম করছেন। তিনি নাকি সেখানকার মানে কয়েক কোটি ডলারের মালিক। তিনি আগে একবার এসেছিলেন, এসে এখানকার যে কালচারটা, ভারতবর্ষের যে কালচারটা তিনি দেখে গেছিলেন, ছোটোবেলায় বাবা মার সাথে এসেছিলেন, সেটা নিয়ে তিনি সেখানে একটা উপলব্ধির জায়গায় পৌঁছেছিলেন। তার তো ভোগ ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। এখন তার বয়স কত? এখনো বয়স হয়ে গেছে। আমি বলছি এই কারণে যে এখন তার বয়সটা প্রায় 50 কাছাকাছি। এবারে তিনি এখানে এসে যথারীতি সব ছেড়ে দিয়ে এখানে এসে হরে কৃষ্ণ নামে মজে গেছেন। তার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এবারে দেখো, 25 বছর শুক্রের একটা ভোগকাল বলা হয়, তিনি প্রকটতা লাভ করেন। তাহলে এটা শুক্রকে ছেড়ে দাও, তাকে ভোগ করে নিতে দাও। তারপরে শুক্রের ভোগকাল পেরিয়ে যাওয়ার পর যখন 40-এর কাছাকাছি যাচ্ছ, তখন কিন্তু তোমার ত্যাগকাল, যেহেতু শুক্র কেতু একসাথে আছে, ত্যাগকাল শুরু হবে। 42টা পেরিয়ে গেলে দেখবে তোমার মধ্যে একটা মনস্কতা তৈরি হবে, ত্যাগ। তুমি যদি না যাও কি হবে? তোমাকে যৌন রোগ দেওয়া হবে, হ্যাঁ, যাতে তুমি যেতে না পারো। কথাটা বুঝলে? হঠাৎ কারণে তোমার যন্ত্র বিকল করে দেবে। ধরো তুমি একটা লাক্সারি গাড়ি চাপো, তো না, সেটাকে বিকল করে দিয়ে তোমাকে কিছুটা হলেও পায়ে হাঁটাবে। এইসব ঘটনাগুলো ঘটে। এই যে তুমি একটা বয়স হয়ে গেছে, তুমি যে গল্প বললে, অল্প বয়সী মেয়ের দিকে আকর্ষণ, এর জন্য তোমাকে জেলে যেতে হবে। না, সেটা আমি আগের এপিসোডে বলেছি। যাই হোক, জেলে যেতে হবে। ঘটনাটা হচ্ছে কি, তোমার যেটা যেভাবে ভাগ করা আছে তুমি সেভাবেই ব্যবহার করো। আমাদের সনাতন ধর্মে যদি দেখি যে বর্ণাশ্রম যে প্রথা, চতুরাশ্রম যেটা, ঠিক আছে, তো মানে সেই যে জায়গাটা আছে, মানে তোমার বানপ্রস্থ এবং সন্ন্যাস, তো সবাই যে সন্ন্যাসের জন্য জঙ্গলে যাবে তা তো নয় না, সন্ন্যাস তো তিনি গৃহে বসে নিজের সাথে নিজের যে ন্যাসটা করা, তো সেই জায়গাটা দরকার না। তুমি এখন যেটা বলছো আমার খুব ভালো লাগছে। মানুষ এই মানে জন্মছকের মাধ্যমে না নিজের জীবনটাকে চিনে যদি কেউ নেয় যে ভাই আমার পুরো জার্নি কি আছে। ওই লোকটা 50-এ এসছে, তার আগে এসছিল ছোটবেলায়, মাঝখানে কয়েক হাজার কোটি টাকা ডলার কামিয়েছে, কয়েক হাজার ডলার কামিয়েছে, কোটি কোটি ডলার কামিয়েছে, তাই তো? তো তাহলে ওই যে পুরো জীবনটা, আমি যদি আমার দর্শকদের যারা প্রেডিকশনের জন্য আসছে তাকে যদি বলতে পারি যে ভাই আপনি 30 পর্যন্ত মজ করে নিন, এরপর আর নয় রোগ দিয়ে দেবে,
বিন্দাস মজ করে নেবে। হ্যাঁ, তুমি করো। কেন ওই ভোগটা না হলে শুক্র তো তাহলে নেক্সট লাইফে তার তো অধোগতি হলো না, হ্যাঁ, সেখানে শুক্রকে খারাপ জায়গায় দেওয়া হবে। খারাপ তুমি জায়গায় ব্যবহার দেওয়া হবে করোনি, না, তাই না? তুমি ব্যবহার করোনি। এই যে দ্বাদশে উনি শুক্রটা কেন পেয়েছেন? শুক্র নয়, আমি শুক্রকেতু কেন পেয়েছেন কেন তোমাকে পেয়েছেন? বলছি। তুমি শুক্রকেতু গতবারের যে তোমাকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দেওয়া হয়েছিল, Yes. আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি তার সঠিক ব্যবহার মর্যাদা যা যা হয়, আরে মেয়ে কেন, করোনি। ছেলেও তো সেই একই জিনিস। হ্যাঁ। তুমি সুখী দাম্পত্য পেয়েছিলে, গাড়ি বাড়ি ইত্যাদি সব কিছু পেয়েছিলে, হ্যাঁ। তুমি তার সুব্যবহার করনি। যেহেতু সুব্যবহার করনি, এবারে তোমাকে দুটো একসাথে দিয়ে দেখিয়ে দেওয়া হলো, তুমি অবলম্বন করো যথাসময়ে যথোপযুক্ত জিনিসটাকে যদি ব্যবহার না করো, তাইলে কিন্তু পরবর্তী জীবনে শুধু তোমাকে কেতুর প্রভাব বাড়িয়ে দেওয়া হবে, ভোগ সম্পদ দেওয়া হবে না। আর যদি তুমি অতিরিক্ত শুক্রকে ব্যবহার করো, কেতুর কেতুর গুণাবলী তোমাকে মোক্ষ লাভের পথ দেখায়, দ্বাদশে বসে আছে, হ্যাঁ। সেটা কিন্তু বিলম্বিত করিয়ে দেবো। তোমাকে একটা মাপসই চলতে হবে জীবনে। আর মাপসইটা কি, কুণ্ডলিটা দেখে বিচার করে দেখতে হবে কোন বয়সে কোনটা করা উচিত। একদম এটাই হচ্ছে কথা। না লোভ, না ভয়, না দৌড়াদৌড়ি, রিয়েলাইজেশন, ব্যবহার নয়, আমার ভাষায় ওটাকে বলে রিয়েলাইজেশন, নিজের জীবনকে চেনা। তৃতীয় ঘরে চলো, শুক্রকেতু একসাথে বসে আছে জন্মছকে। ভাইদের ভেতরে কুমন্ত্রণা দেওয়ার লোক রেডি হয়ে আছে। যেহেতু এখন পঞ্চমে কেতু শুক্র জাগ্রত হয়ে গেছে, তো হ্যাঁ। যে জায়গায় বসে আছে সেটা এখন জাগ্রত হবে। কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি ভাইকে কূটনৈতিক বুদ্ধি দেবে, পরিবারের সম্পর্কের, বিশেষ করে অর্থনীতিকে নিয়ে সঞ্চয়, পরিবারের তো একটা সঞ্চয় থাকে, মানে প্রতিবেশীদের মাধ্যমেই হচ্ছে না? হ্যাঁ, হতে পারে পাড়াপড়শি বোঝায় এখানে। এবারে ভাই পাড়াপড়শি ইত্যাদি বোঝায়। এই জায়গায় পাড়াপড়শির দ্বারা ভাইয়ের প্রতি দুটো জিনিস করা হবে। একটা হচ্ছে প্রচণ্ডভাবে তাকে মন্ত্রদান করা হবে, আচ্ছা, মানে কুমন্ত্র না। কুমন্ত্রণা দান করা হবে। আর যদি তাতেও না হয়, তাইলে অন্যান্য পদ্ধতিতে বাড়িতে একটা ফাটল তৈরি করানো হবে। অন্য পদ্ধতি মানে? অন্য পদ্ধতি বলতে এখানে অনেক ক্ষেত্রে ভাইকে একটু বশীভূত করার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে কিন্তু পাড়ার লোকের ভূমিকা নেই, না, সেখানে পাড়ার লোকের ভূমিকা নেই, ভাইয়ের বউয়ের ভূমিকা আছে। হ্যাঁ। ভাইয়ের বউয়ের ভূমিকা আছে, মগজমারি। আচ্ছা চলো নেক্সট একটা নবমে চলো। আচ্ছা, নবমটা করবে না, সপ্তমে চলো তো। সপ্তম চলো, আমি খুঁজে দেখার দরকার নেই। সপ্তমে কারো শুক্রকেতু আছে? হ্যাঁ, আচ্ছা। অবশ্যই ঠিক শুক্রকেতু আছে। তিনি বর্তমানে কি ফল পাচ্ছেন আপনার জন্মছকের আচ্ছা, সাথে মিলান? ওনারা যদি বিয়ে না করেছেন, বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে বারবার ভেঙে যাবে, কোনো কারণে পছন্দ হবে না। বিয়ে যদি করতে যান, দেখা যাবে একটু মনে হবে যে কন্যাটি পাবেন, মনে হচ্ছে একটু বয়স্ক বেশি বোঝে, এখনকার তো প্রেমের যুগ, জ্ঞান দান করবে উনাকে। স্বামীর ক্ষেত্রেও একই প্রকৃতি। জিনিস, আচ্ছা। জ্ঞান দানকারী মনে হবে। একই সাথে ফ্যাশন আছে, খুব সুন্দর, খারাপ নয়, কিন্তু মনে হবে চেহারাটা যেন বয়সের তুলনায় একটু বাড়া। আচ্ছা। হ্যাঁ, আর কথা মনে হবে অতিরিক্ত যেন একটু জ্ঞানমূলক কথা। মানে একটা 22 বছরের ছেলে, সে যদি বিয়ে করতে যায়, সে যদি দেখে 65 বছরের মতো কথাবার্তা বলছে তার পার্টনার, এই সময় সেটা তাকে ভালো লাগবে না। আর দাম্পত্যে যারা আছেন, দাম্পত্যে একটু অনীহা আসবে এই সময়। আচ্ছা, যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্র, হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে কি ফল পাচ্ছেন? বর্তমানে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসায় মন্দা ভাব দেখা যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রকেতু সাধারণত সচ্ছল দেয় না, স্লো ভাব, আপনাকে সন্তর্পণে ব্যবসা করতে হবে। কেবলমাত্র হ্যাঁ, করতেই পারেন একত্রিতভাবে যদি কিছুটা ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা, এইখানে একটা কৌশল আছে। ধরো তো আমি জামা কাপড়ের ব্যবসা করি, তো হঠাৎ কিচ্ছু বেচার জন্য নয়, কয়েকটা ধূপ প্যাকেট এনে কাছে রেখে দেন। কথাটা বোঝাতে পারলাম? মানে আমার কাপড়ের দোকান, আমি ধূপ বেচবো না, বেচতেও পারি, 1000 টাকা ধূপ এনে রেখে দিলাম, কিন্তু দু একটা বেনেতি দ্রব্য এনে আমি শুধু রেখে দিলাম দোকানের পাশে, মানে দোকানেই ভেতরেই একটা কর্নার করে দিলাম, ছোট, যে এখানে এই ধূপও রাখা আছে একটা ছোট্ট সেলফে, পুজোর যাবতীয় ধূপ পাওয়া যায়। ব্যাপারটা এরকম, মানে কিছুটা ফ্যাশনের সাথে কিছুটা আধ্যাত্মিকতার সংমিশ্রণ যদি ঘটাতে পারো। আমার এক ক্লায়েন্ট এসেছিল, তিনি চায়ের দোকান করতেন, তো হঠাৎ চায়ের দোকান করতে করতে আমার চায়ের দোকানটা চলছে না, সেটাকে ভেঙে আমি একটু থামস আপ, লস্যি এই জাতীয় দোকান করলাম, তাতেও একটু সমস্যা হচ্ছে। না, তুমি তার সাথে একটা জিনিস করো তো, বিক্রি হোক না হোক, তুমি কিছু চিবিয়ে খাবার দ্রব্য, মানে বিস্কিট, কেক এই জাতীয়
জায়গাগুলো রাখো। তোমার বিক্রি কতটা হলো জানার দরকার নেই, স্ন্যাক্স কিছু তুমি রেখে দেখো, তোমার এইটা চলে যাবে। তুমি সাথে চাও করো, মানে একসাথে কি করছে, কোল্ডও রাখছে হটও রাখছে, বুঝতে পেরেছি। হ্যাঁ। কিন্তু সেখানে যেই স্ন্যাক্সটা রেখে দিল না, তখন সেই ব্যবসাটা যে আগে যতটা চলছিল না তার চেয়ে অনেক ভালো চললো। মানে এটা ব্যবসার জন্য নয়, দেখা গেল হলে ভালো, না হলেও শুধু রেখে দিলেও কিঞ্চিত উন্নতি হবে। স্বাভাবিক তাই। অষ্টমে চলো, অষ্টমে শুক্রকেতু কারোর জন্মছকে একত্রে বসে আছে, তিনি বর্তমানে কি ফল পাচ্ছেন? এই অষ্টমে শুক্রকেতু একটু ক্ষতি করবে, অর্থনৈতিক ক্ষতি করাবে। প্রথমত ব্যবসায় কিছুটা লস করিয়ে দেবে, অষ্টমে যদি হয় ব্যবসায় লস করিয়ে দেবে। এই ক্ষেত্রটায় হ্যাঁ কিছুটা গুপ্ততন্ত্রের দ্বারা আক্রান্ত হওয়ার যোগ, সেদিক থেকেও ক্ষতি, ধ্বংস করাবে। হ্যাঁ, শত্রুতামূলক হোক বা অন্যান্য চাওয়া পাওয়া তো অনেক জীবনে থাকে, যে কোনো কারণ থেকে এসে এখানে কিন্তু দেখা যাবে যে একটা বিশেষ করে অর্থনীতির কারণে একটা তন্ত্র প্রয়োগ হবে ওনার প্রতি। দাম্পত্য ক্ষেত্র থেকে তন্ত্র প্রয়োগ হবে, এখান থেকে কিন্তু তন্ত্রের দ্বারা বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, মানসিকও ক্ষতি হবে। হ্যাঁ, মানে এনাদের ক্ষেত্রে তো অবশ্যই সেটা, মানে বিবাহিত বা দাম্পত্য জীবন সেটাও যদি এফেক্টেড হচ্ছে এবং ব্যবসা এফেক্টেড হচ্ছে, মানে তো মানসিক এফেক্টেড হচ্ছেই। ব্যবসাও হচ্ছে, হয় আর ব্যবসা। তারপরে এখানে শুক্রকেতু থাকা মানে তো তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে না। আরও দেখো অনেকের হয়তো দাম্পত্য বললাম বা বউকে সন্দেহ করবে বা বরকে সন্দেহ করবে না, ব্যবসায়ী ক্ষেত্র থেকেও হতে পারে। আপনার ব্যবসাটা ভালো চলছে গড়গড়িয়ে, ওই জায়গাটাকে ঠিক করতে হবে, একটা কিছু আমি করে দিলাম, আপনার ব্যবসাটাকে ডাউন করে দিলাম, ব্যবসারও ক্ষতি হতে পারে। হ্যাঁ, স্বাভাবিক কারণ। সেই কারণে যে একটাই কেবলমাত্র চিহ্নিত করা যাবে না, যেহেতু ক্ষেত্রগুলো অনেক আছে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমি একটা ছোট্ট অনুরোধ করি, যাদের মধ্যে না এই, আমিও দুদিন আগে একজনকে ফোন করেছে ওই বশীকরণ হ্যানত্যান এইসবের জন্য আর কি, তো এগুলো তো আমরা করি না, আর এগুলো আপনারাও না করলেই ভালো হয়। রাগ আসবে, ঘৃণা আসবে, দেশ আসবে, থাপ্পড় মারতে ইচ্ছা করবে, সবই হবে। কিন্তু এতে কি হয়, আসলে সামনের মানুষটি যার উপর বশীকরণ কেউ করলো না, ধরুন এ বিয়ের উপর করলো, বিয়ের তো ক্ষতি হলো, প্লাস এ যে করেছে এর কিন্তু আরও ডবল ক্ষতি হলো। সেটা বুঝতে একটু সময় লেগে যাবে, আর তখন এর যে ক্ষতিটা হবে যখন, একে রিপেয়ার করা খুব কঠিন আছে, রিপেয়ার করা খুব কঠিন আছে। তো এই ধরনের সৎকর্মের ক্রিয়া, অন্যের ক্ষতি করার জন্য ক্রিয়া ইত্যাদি ইত্যাদি, এ ঠিক না, এ ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না, এটা আমার অনুরোধ। বাকি অনুরোধ তো আমি করছি, এখন আপনি রাখবেন কি না রাখবেন সেটা আপনার বিষয়। এগুলো ঠিক না, মানে ধরুন এগুলো উচিতই না, আমার যেটা মনে হয় যে উচিত না এটা। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আপনি শুনুন, নর্মদাষ্টকম পাঠ করুন। যে দেবদেবীতে আপনার ভক্তি আছে বা যে ঈশ্বরের প্রতি আপনার ভক্তি আকুলতা আছে, তার চরণ ধরুন, স্মরণ মনন করুন। বাকি দেখুন, আমরা প্রত্যেকে এই পৃথিবীতে কেউ প্রারব্ধের বাইরে নয়, আপনিও না, আমিও না, গোবিন্দদাও না। কর্ম করতে হবে আমাদেরকে, নিজেকে চিনতে হবে, রিয়েলাইজেশন করতে হবে, শুক্রকেতু সেটাই দেয়। বাকি শুক্রকেতু নিয়ে আরও যে এপিসোড আছে 11টা, আপনার রাশি লগ্ন সেগুলো নয় ঠিকই, আপনি দেখতে পারেন। আমরা বহুভাবে আলোচনা করার চেষ্টা করছি, শুক্রকেতুকে নিয়ে আপনাদেরকে চেনানোর চেষ্টা করছি। আই থিঙ্ক কিছু ইনসাইট আপনি পাবেন, আর কিছু পরামর্শ আমাদেরকেও আপনি দিতে পারবেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।